হ্যাঁ স্যার বোধহয় জয়েন করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়েলকাম স্যার। আমাদের স্টুডেন্ট তো অনেকে আসছে মনে হচ্ছে, মাত্র 31। হ্যাঁ অনেকে। ছটার মধ্যে শেষ করে দেবো, বুঝছো ক্লাস? হ্যাঁ জি স্যার। তানভীর আহমেদ কি জয়েন করছে? স্যার এখনো করে নাই, একটা ফোন করে। এটা ফোন দাও। কিছু বলবো? মাগরিবের পর। তানভীর স্যার জয়েন করুন, ঢুকবেন এখন। আমরা আচ্ছা স্যার আমরা কি শুরু করবো? একটু অপেক্ষা করবো। ছাত্র তো জয়েন করতেছে মনে হইতেছে। জি স্যার। আর 1 মিনিট একটু ওয়েট করো, পরে আরম্ভ করে দেবো। একটু করো। মকলেস, জি স্যার। আমার মনে হয় আরম্ভ করে দাও। আরম্ভ করে দাও আস্তে আস্তে। হ্যাঁ আরম্ভ করে দাও। অনিন্দ আচ্ছা স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শুরু করতে পারো। আসসালামু আলাইকুম সকল সম্মানিত শিক্ষকবর্গ এবং আমার স্নেহের লেভেল 1 টার্ম 1 এর নতুন শিক্ষার্থীদেরকে। আমি লেকচারার সাইদিস সালেকিন অনিন্দ এবং তোমাদেরকে অসংখ্য অভিনন্দন বুয়েটের বৃহত্তম এবং সবচেয়ে এলিট একটি ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাওয়ার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের সম্মানিত হেড স্যার এবং ডিন স্যার মিটিংয়ে জয়েন করে ফেলেছেন এবং আমাদের কিছুক্ষণের মাঝে মূল ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শুরু হবে। আমি শুরুতেই আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে কিছু বলার জন্য, ডিপার্টমেন্ট ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি অনুরোধ করব ডক্টর শেখ মুখলিসুর রহমান স্যারকে। থ্যাংক ইউ অনিন্দ। আমি ডক্টর শেখ মুখলিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রকৌশল বিভাগের এই তোমাদের অভিযাত্রা সুন্দর এবং সুখকর হোক এই প্রত্যাশা করে
শুরুতে হচ্ছে আমি খুবই ব্রিফলি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে যে আমাদের প্রকৌশল বিভাগের বর্তমান যে উম, অবস্থা সেটা একটা আপডেট, এবং হচ্ছে তার সাথে সাথে হচ্ছে যে আমাদের গ্রাজুয়েটরা তারা তাদের জব অপরচুনিটি তারা কোথায় আছে না আছে সেগুলো সম্পর্কে কিছু খুব যতটুকু ব্রিফলি আলোকপাত করা সম্ভব হয় সেটা করার চেষ্টা করব। তো শুরুতেই যদি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলে নিই, আমার স্লাইড নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো আমাদের ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট হচ্ছে ইতিমধ্যেই মিস্টার অনিন্দ বলেছেন যে এটা লার্জেস্ট ডিপার্টমেন্ট এট বুয়েট ইন টার্মস অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস। আমরা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে যত স্টুডেন্ট নিয়ে থাকি, এবং আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স সংখ্যা আছে সেটাও অনেক অন্যান্য ডিপার্টমেন্ট গুলোর তুলনায় অনেক বেশি আছে এখন পর্যন্ত। আমাদের গ্রাজুয়েটরা সব ক্ষেত্রে হচ্ছে they are leaders in civil engineering professions and both public and private sectors in the country, and এখন গ্লোবালি আমাদের গ্রাজুয়েটরা অনেক ভালো করছেন। তো শুধুমাত্র দেশেই না, বিদেশেও আমাদের গ্রাজুয়েটদের পদযাত্রা দেখতে পাচ্ছি। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আমাদের ডিপার্টমেন্টের বেশ রিচ একটা হিস্ট্রি আছে, এবং এই আমাদের বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটার পেছনে একটা ভাইটাল রোল প্লে করছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। দুই দিক থেকে, একটা হচ্ছে যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার প্রিপেয়ার করা, সেটা একটা আছে, আর এছাড়াও হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক যারা আছেন তারাও অনেক ধরনের ন্যাশনাল ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলোতে জড়িত থাকেন। সেগুলো আস্তে আস্তে পরের দিকে একটু ডিটেইলে বলবো। তো আমাদের ডিপার্টমেন্টের একটা ভিশন আছে, আমাদের ইউনিভার্সিটির ওভারঅল যে ভিশনটা আছে সেটার সাথে অ্যালাইন করে, হচ্ছে to be the leading civil engineering program through quality education and research to enable innovation and excellence for addressing national and global challenges. আর আমাদের ইমিডিয়েট মিশন যেটা, এটা এই ভিশনটাকে সাকসেসফুল করার জন্য, সেটা হচ্ছে provide high quality education and pursue innovative research in civil engineering to ensure state of the art solutions addressing the needs of society, profession and the nation. আমাদের এই ভিশন এবং মিশন আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইট যেটা, সেখানেও ডিটেল আউট করে দেওয়া আছে। আমাদের প্রেজেন্টেশন শুরুতে ওয়েব অ্যাড্রেসটা দেখিয়েছি, এবং সেখানে আরো অনেক ডিটেলে অনেক ইনফরমেশন পাওয়া অ্যাভেলেবেল আছে। আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সম্পর্কে যদি বলি, আমাদের ডিপার্টমেন্টে এখন অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার আছেন 57, এছাড়াও আরো দুজন ফ্যাকাল্টি মেম্বার অন ডেপুটেশন আছেন, এবং আরো বেশ কিছু ফ্যাকাল্টি মেম্বার স্টাডি লিভ বা অন্য লিভে আছেন। অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে 43 ফ্যাকাল্টি মেম্বার্স তারা হচ্ছেন পিএইচডি হোল্ডার, এবং আমাদের পিএইচডি ধারী শিক্ষকদের তাদের হায়ার এডুকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউএসএ থেকেও আছে, ইউরোপ থেকেও আছে, এশিয়া, জাপান, অস্ট্রেলিয়া থেকেও আছে। তো সারা বিশ্বে মোটামুটি সব প্রান্তের শিক্ষক যারা আমাদের শিক্ষক যারা আছে তারা সব মোটামুটি পৃথিবীর সব প্রান্ত থেকেই আছেন, তাদের বলা যায় যে রিপ্রেজেন্টেশন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই ফ্যাকাল্টি মেম্বারদের ইসের জন্য হচ্ছে তাদের এফোর্ট, এবং কারণে হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ফিল্ড, সেখানে রিসার্চ স্ট্রেংথ, একাডেমিক কোলাবোরেশন এবং প্রফেশনাল ইনভলভমেন্ট সবকিছুই বেশ স্ট্রং বলা যেতে পারে। আর আমাদের এই বর্তমানে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের যেখানে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমাদের সাথে যুক্ত আছেন। এছাড়া আমাদের প্রকৌশল অনুষদ ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটা ডিন হিসেবে আছেন প্রফেসর আবু সিদ্দিক স্যার, উনিও আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমাদের ডিপার্টমেন্টের একজন সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুল জব্বার খান, উনি বর্তমানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তো আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ডিপার্টমেন্টের সবাই শিক্ষকগণ জড়িত আছেন। এখানে হচ্ছে আমি আমাদের বর্তমান ফ্যাকাল্টি মেম্বারদের ছবি করছি। আমরা এখানে আমি সবার নাম রিড আউট করবো না, আমি জাস্ট হচ্ছে স্লাইড গুলো
স্কিপ করে যাচ্ছে, আমাদের প্রফেসরদের কিছু অংশকে দেখা যাচ্ছে এখানে। এখানে আরো বেশ কজন প্রফেসরদের ছবি আছেন। তারপর আরো আছেন আমাদের বর্তমানে প্রফেসরের সংখ্যা 30+, 34 অ্যারাউন্ড হচ্ছে আমাদের প্রফেসর। তো এটা হচ্ছে প্রফেসর বৃন্দরা সবাই। তারপর আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর আছেন বর্তমানে 4 জন, যারা অ্যাক্টিভ ফ্যাকাল্টি মেম্বার্স হিসেবে আছেন। অ্যাসোসিয়েট প্রফেসর আছেন 12 থেকে 13 জন সম্ভবত। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের কে দেখা যাচ্ছে। এছাড়া আমাদের সাথে লেকচারার হিসেবে আছে 8 জন বর্তমানে। তাদের অনেকের সাথে হয়তো তোমাদের ইতিমধ্যেই পরিচয় হয়েছে তোমাদের ক্লাসে। সো এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা এখন আমরা অ্যাক্টিভলি আছি তাদের ছবি। আর আমাদের ডিপার্টমেন্টের একাডেমিক প্রোগ্রামের মধ্যে আমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে থাকি, যেটাতে তোমরা সবাই এনরোল করেছো। সো এটা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে বলতে বিএসসি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিএসসি প্রোগ্রামটা, এটা বাংলাদেশের যে আইবি আছে তাদের যে অ্যাক্রিডিটেশন বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন, সেটা কর্তৃক অ্যাক্রিডিটেড হয়েছে এবং এটা হচ্ছে বুয়েট এর ফার্স্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম হিসেবে অ্যাক্রিডিটেশন হয়েছে। আর টোটাল 195 স্টুডেন্টস এনরোল হয় এইচ ইয়ারে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে। এছাড়াও হচ্ছে আমাদের মাস্টার্স প্রোগ্রামেও প্রতি বছর প্রায় 200 বেশি সংখ্যক স্টুডেন্ট এনরোল হয়। এবং আমরা হচ্ছে যে 4টা ডিফারেন্ট স্পেশালাইজেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমাদের মেজর স্পেশালাইজেশন রিসার্চ হোক বা প্রফেশনাল অ্যাক্টিভিটিস হোক, এই 4টা মেজর স্পেশালাইজেশন এরিয়াতেই ইনভলভ থাকে। আমাদের ছাত্রদের ব্যবহার করার জন্য বেশ কিছু ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আছে। এখানে আমরা 8টা ল্যাব ফ্যাসিলিটিস আছে, যেগুলো কিছু ছবি দেখা যাচ্ছে। তার মধ্যে কংক্রিট ল্যাবরেটরি আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি আছে। এই দুটো ল্যাবে তোমরা লেভেল 2-তে যখন তোমরা থাকবে তখন এই দুটো ল্যাব তোমরা ব্যবহার করবে। তারপর আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি। এই দুটো ল্যাবরেটরি তোমরা লেভেল 3-তে গেলে তোমাদের ল্যাব ক্লাস থাকবে, সেখানে ব্যবহার করবে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, এই দুটা মোটামুটি তোমাদের লেভেল 4-এ ল্যাব ক্লাসে এটা ব্যবহার, এই ল্যাবে তোমরা এক্সপ্লেন করবে। সার্ভে এন্ড জিএস ল্যাবরেটরি, এটাতেও তোমাদের পদচারণা থাকবে যখন তোমরা সার্ভে কোর্স করবে। এবং কম্পিউটার ল্যাবরেটরি আছে আমাদের। কম্পিউটার ল্যাবে তোমাদের লেভেল 2-তে পরপর 2 টার্মে 2টা কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড কোর্স আছে, সেখানে তোমরা এই ল্যাব ব্যবহার করবে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো তোমাদের পদচারণা ক্যাম্পাসে চলে আসবে, তোমরা তখন ল্যাব ফ্যাসিলিটিস গুলো ঘুরে দেখতে পারবে। আমাদের অন্যান্য বছরগুলোতে যখন আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো ইন পার্সন করি, তখন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরে একটা সেশনই থাকে যেখানে হচ্ছে ল্যাবগুলো ঘুরে দেখানো হয়। তো এবার সম্ভব হচ্ছে না, তোমরা যখন ক্যাম্পাসে আসবে তখন তো আবার এটা করা যেতে পারে। এখানে ল্যাব, বিভিন্ন ল্যাবের কিছু ছবি করা আছে তোমাদের। আমাদের প্রত্যেকটা ল্যাবই বেশ ওয়েল ইকুইপড আছে, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং আমাদের ল্যাব গুলো প্রত্যেকটা ল্যাবই বেশ কয়েক বছর ধরে আরো নতুন নতুন অনেক মডার্ন ইকুইপমেন্ট আসছে এবং অনেক এনরিচ হচ্ছে আগে থেকে। রিসার্চ ফ্যাসিলিটিও আস্তে আস্তে ইমপ্রুভ করছে, বেটার হচ্ছে। সো রিসার্চ অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে আমাদের কম্পিটিশনাল অ্যানালিটিক্যাল রিসার্চ বোথ সাইডে হয়ে থাকে এবং এছাড়া এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যাক্টিভিটিসও হয়। এগুলো হচ্ছে যে 4টা স্পেশালাইজেশন বললাম, সেগুলো সবগুলোকেই ফোকাস করে রিসার্চ অ্যাক্টিভিটিস গুলো ক্যারিড আউট হয়ে থাকে। এবং আমাদের সেই সময়তে শিক্ষকবৃন্দ এবং ছাত্রী যারা বহুত আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স লেভেলে, তাদের রিসার্চ হচ্ছে বেশ ওয়েল রেপুটেটেড যে বিভিন্ন জার্নাল গুলো আছে সেখানে পাবলিশ হয়েছে। এখানে জাস্ট কতগুলো জার্নালের একটা দেখানো হয়েছে তোমাদেরকে পরিচিত করার জন্য, যে আমাদের মোটামুটি সব ওয়েল রেপুটেড যে জার্নাল পাবলিশার্স আছে তাদের এই জার্নাল গুলো আছে, সেখানে আমাদের সবারই কিছু না কিছু পাবলিকেশন আছে।
এবং আমাদের টিচারদের সাথে বেশ ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন প্রজেক্ট আছে অনেক ইউনিভার্সিটির সাথে। এখানে কিছু এই এক্সাম্পল দেখানো হয়েছে, বাট ডেফিনেটলি এটা কম্প্রিহেন্সিভ লিস্ট না, এর চাইতে আরো অনেক ইউনিভার্সিটি আছে যাদের সাথে রিসার্চ কোলাবোরেশন প্রজেক্ট আছে, এটা এখানে এত লিস্টটা কমপ্লিট না। আর এছাড়াও আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও বুয়েটে আরো কিছু কোলাবোরেটিভ ইনস্টিটিউট আছে যাদের সাথে হচ্ছে ডিপার্টমেন্টের বেশ কিছু অ্যাক্টিভ রিসার্চ হয়ে থাকে, এবং রিসার্চ ছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তার মধ্যে জন্য হচ্ছে আইটিএন, ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক, তারপর আছে সার্ম, সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসোর্স ম্যানেজমেন্ট, এরপর আছে এআরআই, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার, এখানে হচ্ছে মূলত ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে রিসার্চ হয়ে থাকে, এবং হচ্ছে বুয়েট জি প্লাস, যেটা হচ্ছে মূলত ডিজাস্টার প্রিভেনশন রিলেটেড রিসার্চ হয়ে থাকে। সেগুলোর সাথে আমাদের ফ্যাকাল্টি মেম্বার এবং স্টুডেন্টরা তাদের রিসার্চ অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে। আচ্ছা, কিছু জব অপরচুনিটির কথা যদি বলি যে আমাদের গ্রাজুয়েটরা এখন কোথায় আছে, তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে একাডেমিয়া। একাডেমিয়ার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং রিলেটেড পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমাদের অ্যালামনাইরা আছেন, গ্রাজুয়েটরা আছেন। এখানে একটা লিস্ট যদিও না এখানে, বাট আমি এটা অ্যাড করেছিলাম, প্রথমে ছিল না, তো সেটা হচ্ছে বুয়েট ইটসেলফ হচ্ছে আসলে জব অপরচুনিটি, কারণ আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার আমরা যারা আছি তারা সবাই হচ্ছে আসলে বুয়েট, এখন যারা আছে সবাই বুয়েট গ্রাজুয়েট। তা শুধু ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার না, যারা যে ইনস্টিটিউট গুলো আছে সেখানেও আমাদের গ্রাজুয়েটরা অনেকেই পাশ করার পরে জয়েন করে। তো প্রতি বছরই বুয়েট ইটসেলফ হচ্ছে এক ব্যাচ থেকে প্রায় 4 থেকে 5 জনকে মিনিমাম জব দিয়ে থাকে। তো বুয়েট শুধু আমাদের জন্য মানে বা তোমাদের জন্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, এটা অনেকের জন্য কর্মক্ষেত্র হবে। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও আমাদের অ্যালামনাইরা আছেন। এটা হচ্ছে একাডেমিয়া। যদি ইন্ডাস্ট্রি বা অন্য ক্ষেত্রে বলি তাহলে পাবলিক সেক্টর, যে বিভিন্ন ধরনের সরকারি ইগুলো আছে, টেকনিক্যাল সার্ভিসেস গুলো আছে, তার মধ্যে বিসিএস মাধ্যমে অনেক ক্ষেত্রে হয়, যেমন একদম অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে টেকনিক্যাল সাইড যেগুলোতে ইঞ্জিনিয়ারিং জব করতে, সবগুলোতেই মোটামুটি আমাদের গ্রাজুয়েটদের জব অপরচুনিটি আছে। এছাড়া গ্যাস এন্ড এনার্জি সেক্টরেও সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অনেকেই কাজ করছেন। প্রাইভেট সেক্টরে তো অবশ্যই আরো স্কোপ আছে, তার মধ্যে হচ্ছে এখানে কিছু লিস্ট দেখানো হয়েছে, এটা আবার এক্সস্টিভ না, এর চেয়ে বাইরেও অনেক আছে। আমাদের সিমেন্ট কোম্পানি গুলো আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, স্টিল মিলস গুলো আছে, এগুলোতে সরাসরি ইনভলভমেন্ট আছে। এছাড়াও ব্যাংকেও এখন অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা কাজ করে, শুধুমাত্র ব্যাংক ম্যানেজার হিসেবে না, অনেকে আবার ওদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে সেখানেও অনেকেই চাকরি করছে। বাইরেও শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও অনেক জব অপরচুনিটি আছে। আমাদের গ্রাজুয়েটরা অনেকেই ফ্যাকাল্টি মেম্বার হিসেবে পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে আছে। এছাড়াও হচ্ছে অনেকে অনেক যে সকল ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন নাসাতেও সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা কাজ করছে, ইউএসসি তেও সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা কাজ করছে। তো আমাদের অপরচুনিটি লাইজ অ্যাহেড তোমাদের জন্য। রিসার্চ অপরচুনিটি, যারা পিএইচডি করার জন্য বা মাস্টার্স করার জন্য হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, তাদের বেশ অল ওভার দ্য ওয়ার্ল্ডই হচ্ছে আমাদের গ্রাজুয়েটরা অপরচুনিটি পাচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইউএসএ তে আছে, কানাডায় আছে, তারপর ইউরোপের বিভিন্ন জায়গাতে আছে, ইউকে এর একটা ইউনিভার্সিটি, তারপর অস্ট্রেলিয়াতেও অনেকে আছে, জাপানে তো প্রতি বছরই যাচ্ছে। রিসার্চ অপরচুনিটি অনেক বেশি বলা যেতে পারে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের জন্য। এছাড়া হচ্ছে আমাদের শিক্ষকরা হচ্ছে সব মোটামুটি ন্যাশনাল লেভেল প্রজেক্টে ইনভলভ আছে, যেটা শুরুতে বলেছিলাম। তো তার মধ্যে কিছু এক্সাম্পল প্রজেক্ট এখানে, এনভায়রনমেন্টাল রেস্টোরেশন প্রজেক্ট, যেমন হাতির ঝিলের কথা তোমরা নিশ্চয়ই সবাই জানো, অনেকে হয়তো দেখেছো, সেটার সাথে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা জড়িত ছিলেন। তারপর হচ্ছে কিছুদিন আগে যখন রেডিমেড
গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে ফায়ার সেফটি নিয়ে বেশ একটা ন্যাশন ওয়াইড ছিল, প্রজেক্ট ছিল, সেখানেও সেটা সেফটি, স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি এগুলো দেখার জন্য সেখানেও আমাদের শিক্ষকরা ইনভলভ জড়িত ছিলেন। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন প্রজেক্ট যেমন ফ্লাইওভার ও ওভারপাস ব্রিজ, রেল রেল লিঙ্ক প্রজেক্ট যেমন পদ্মা ব্রিজের রেল লিঙ্ক প্রজেক্টে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা জড়িত আছেন। এখন যেমন অনেক এক্সপ্রেসওয়ে হচ্ছে, মিঠামাইনে একটা এক্সপ্রেসওয়ে হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির বাড়ির ওইদিকে, সেইটাতেও আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা জড়িত আছেন। তারপর চিটাগাং কক্সবাজার একটা এক্সপ্রেসওয়ে হওয়ার প্ল্যানিং আছে, সেখানে আমাদের বিভাগের শিক্ষকরা জড়িত আছেন। এছাড়া অনেক ধরনের এনভায়রনমেন্টাল এন্ড ট্রাফিক অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রজেক্ট জড়িত আছি। এয়ারপোর্ট ডিজাইন প্রজেক্ট যেমন ঢাকা এয়ারপোর্টে যে থার্ড টার্মিনাল হচ্ছে, সেখানে আমাদের বিভাগের সম্মানিত শিক্ষকগণ তাদের যে পরামর্শ সেবা সেটা দিচ্ছেন। এছাড়াও সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চিরাঙের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানেও আমাদের শিক্ষকদের কনসালটেন্ট হিসেবে তারা ইনভলভ আছেন। এছাড়াও হচ্ছে পোর্ট অথরিটি এবং চিটাগাং পোর্ট অথরিটি এবং পায়রা পোর্ট অথরিটি, তাদের সাথেও ইনভলভ আছে আমাদের প্রজেক্ট শিক্ষকদের প্রজেক্ট গুলো। এগুলো হচ্ছে কিছু প্রজেক্টের ছবি দেখাচ্ছি আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য। বেশ কিছু প্রজেক্ট আমরা ইনভলভ আছে এবং আমাদের বেশ কিছু নোটেবল অ্যালামনাইদের লিস্ট, এটা অনেক ভেরি শর্ট লিস্ট করা, মানে কমপ্লিট লিস্ট করা কখনোই সম্ভব না। তার মধ্যে কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব যাদের লিস্ট একদমই না থাকতে হয় না, তাদের নাম এখানে দেখানো আছে। আরো অনেকের নাম আমাদের ওয়েবসাইটে আছে। তো এখানে হয়তো জামিলুর রহমান চৌধুরী স্যারের নাম নিশ্চয়ই শুনেছ, তারপর এরফার খান, তার নাম শুনে থাকতে পারো, সোহরাবুদ্দিন আহমেদ স্যার আছেন, শামীম বসুনিয়া স্যার আছেন, এএনএম শফিউল্লাহ স্যার আছেন, ফিরোজ আহমেদ স্যার আছেন, তাদের সবার নাম এখানে আছে। আর এখানে একজন আছে ইঞ্জিনিয়ার খালেদা শাহরিয়ার কবির টোরা, উনি হচ্ছেন বাংলাদেশে একদম বুয়েট যখন বুয়েট ছিল তখনকার সময় যে ফার্স্ট ব্যাচ অফ ফিমেল ইঞ্জিনিয়ার যারা ছিলেন তাদের মধ্যে উনি একজন অন্যতম ছিলেন। আমাদের ডিপার্টমেন্ট শুধু একাডেমিক বা রিসার্চ এখানে না, এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথেও ইনভলভ আছে। আমাদের সিভিল ফেস্টিভ্যাল, সিভিল সামিট হয়ে থাকে। করোনার জন্য 2 বছর ধরে বন্ধ আছে, হোপফুলি আবার হবে। ডিপার্টমেন্টাল পিকনিকও হয়ে থাকে, ছাত্র শিক্ষক একসাথে যে ছাত্রদের সাথে শিক্ষকরাও সেখানে যেয়ে থাকে। বিভিন্ন ধরনের সাইড ভিজিট হয়ে থাকে। তারপর স্পোর্টসে তো আমাদের বিশেষ করে ক্রিকেটে আমাদের সিভিল ফ্যাকাল্টি যে ইন্টার ফ্যাকাল্টি ক্রিকেট কম্পিটিশন হয়, সেটাতে প্রায় অলমোস্ট বলা যায় যে প্রতি 2 বছরে একবার করে চ্যাম্পিয়ন হয়। বর্তমান চ্যাম্পিয়ন সিভিল ফ্যাকাল্টি 2021 ডিসেম্বরে হয়েছে এই টুর্নামেন্টটা। কনফারেন্সও করে থাকি আমরা। এছাড়াও হচ্ছে যে আমাদের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব এসে গেস্ট লেকচার দিয়ে থাকেন ছাত্রদের উদ্দেশ্যে। এখানে কয়েকটা গেস্ট লেকচারের ছবি দেখানো আছে। তো এই বলেই আমি আসলে ওভারঅল একটা আইডিয়া দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট একটা মডেল, হয়তো তোমরা যারা ফিজিক্যালি এসেছিলে তারা হয়তো দেখেছো এটা। We are hoping that we will see all of you very soon on campus when the situation gets better. Thank you and welcome to the Department of Civil Engineering. অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের রুলস এন্ড রেগুলেশন এবং কোর্স সিস্টেমের বিস্তারিত নিয়ে কথা বলতে আসবেন আমাদের প্রফেসর ডক্টর তানভীর আহমেদ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার তুই একজন ছাত্রকে জিজ্ঞেস করো ওরা ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা। শুনতে পাচ্ছি কিনা? পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। So okay, so we heard a very nice presentation from Dr. Mukhlesur Rahman about the civil engineering department, its prospects, who we are, what we do, and
what sort of activities are here, what sort of activities are carried out, and overall picture of the environment. Now, all of you already have started your academic activities, so describing the curriculum and its modalities, probably all of you have some sort of idea how we actually operate, how things are going, and what are the rules. But here, for this orientation program, I'll still go through some of the particulars of the rules and regulations for the course system. And hopefully, if you have any confusion, you can ask me later. But probably most of the contents here would be very much familiar to you. I am Dr. Tanvir Ahmed, Professor, Department of Civil Engineering, and I work in the Environmental Engineering Division. Probably we shall meet with each other at some in some other courses, but let us try to go through some specifics of the rules and regulations of this course system. Now, materials from this presentation is derived from the course booklet and also the from your BUET ordinance. So I'm just going to discuss some of the salient features. So first thing is it's a reduction of courses to around 5 in each term. So the way we operate regularly is you have around 5 theory courses along with other sessional courses. There is no pass or fail on an annual basis, as you have experienced in in your high school or school. There is it's a pass based on your courses. So if you fail a course, that doesn't mean that you fail your whole semester. It's for the individual course only. It's a continuous process. Letter grades and grade points are assigned to you based on your performance. And there are also, although not many, but there are optional courses. Probably you have, which you'll experience in probably the 4th year and so on. There is some amount of flexibility to progress according to one's ability. That means if you think that your course burden is becoming too much, you can tone it down by taking partial, at least partially. You can drop some of the courses, or you can revisit them by taking them for improvement and so on. Now, the way the semester and terms are arranged, actually, we try to finish 2 terms in. We try to finish 2 terms in a year. We call it term 1 and term 2. Now you are in level 1, term 1. That means year 1, and there will be 2 terms for each year. And similarly, you shall continue this for 4 years and 8 semesters or 8 terms. The classes will be around 14 weeks with term final around 4 weeks, vacation, PL, and other things altogether, making it around 20 weeks. You've noticed that I've written around because this varies from time to time, and now we are under different circumstances. So your classes will have been reduced to 12 weeks. Term final examination and other things, these are also modified as well. But this is not written in stone. It's not fixed. That means you have to watch out for your calendar and any revisions that may happen, because time to time external circumstances allow us to. We have to modify this from time to time. But we try to finish 2 terms in a year. That is the goal, and that is how we'd like to proceed. You already have registered for the course, and you've got a list of courses already based on which you registered. As you can see, there are some optional but courses for like section A and section B and C. You have sociology and government. This is not exactly optional, but it's just dividing the class into 2 groups. Dividing your batch into
for the two different subjects. But most of the subjects, as you see, will find them to be compulsory. You've registered for 18.5 course credits, and that is what you have to finish for this semester. You probably have noticed that the number, all courses are numbered. That means it has a course title, of course, but there is also a course designation. For theory courses, it's also good to know, but nothing very could be interesting. It's the last digit. If it's odd, it's a theoretical course. If it's even, then it's a sessional course. And the second digit is reserved for departmental use. We call it, sometimes we call them zero course or one structured division, geotech division. There are different divisions here which has their definite designations. And the first digit, it signifies the level or the year which you are in, and CE means the department identification code. So as you've noticed that some of in your course designations this year, we only have one civil engineering course, CE 101, which is analytic mechanics, but the rest you'll find that the teachers from other departments or other faculties coming here to teach you, for example, in this chemistry, math, physics, and civil engineering, faculty of civil engineering is teaching you only CE 101 this course, and CE 100 for civil engineering draw. So for theory courses, 1 lecture per week per term is equivalent to 1 credit. So if you have a 3 credit course, that means 3 hours per week is the contact period with your instructor. For the course designation for sessional is similar, except for the fact that the last digit will be an even number, which indicates that that's a laboratory or sessional course. But for the sessional course, the contact hour is just doubled. For example, if you have a 1.5 credit sessional course, that means your weekly contact hour is 2 times, that means 3 hours per week. So that's the basic difference between sessional and theory courses. There are actually 3 types of courses. One are core courses, prerequisite courses, and optional courses. Optional courses I already described. Core courses are the courses that all students has to complete for a particular discipline. There are prerequisite courses. You'll often find that if you have not taken or haven't passed one course, it will not, if you haven't taken one course, it will not allow you to register for the second course, for the course that follows. These courses are called prerequisite courses, and you'll find them in any of your future semesters. So some particulars, although some of these deadlines have already passed, and these probably have been communicated to you, and you have probably all have gone through these deadlines and these activities. You typically will have to complete your registration within a certain deadline, and that will be given to you through a notice. You have to meet with your advisor to confirm the registration. And there will be late registration fees if we register after a certain deadline, and after a certain time period, we do not allow registration unless there is extenuating circumstances. The student may, you also have the option of adding or dropping a course within the first 4 weeks, and then in this case we have the add drop deadline. That deadline hasn't passed; it's still ahead of us. That's 23 February. So if you think that your add drop, you need to add or drop a course, you can do that before 23rd February. And you have a form which you have to fill up and get it approved by your advisor. If we look at the entire civil engineering curriculum, we have the courses are divided into several I would say divisions, disciplines. We have basic science, mathematics, humanities, basic engineering, engineering practice, structural engineering, environment, geotech, transport, water. So all these types of different courses you have to complete to earn your degree. In total, you have to complete 161 credits, and also you have to
now the course curriculum has been revised, so you have to complete an undergraduate thesis and also a capstone project of 4.5 credits. Along with the optional courses, you have to pass 161 credits to earn your degree. But a student must be enrolled in at least 15 credit hours in each semester, and the maximum that can be allowed is 24 credits. So if you think that you have to drop a few courses, you can do that, but it cannot go below 15 credit hours. You can also add courses, but you cannot add beyond 24 credit hours. So 15 to 24 is the flexibility that you have. The way we evaluate you are going to evaluate you class participation, quiz, homework assignment. We call it class assessment altogether, and the final examination will be for 3 hours. So this is the distribution of marks, as you can see. The class attendance, which is 10% marks, it's you have to achieve a class attendance of 60% or above to get 10 out of 10. And these are also the different rubrics for achieving partial marks for your class attendance. So if you have a 90% attendance or above, you'll get 10 out of 10. But if you have less than 60% attendance, you get 0. So we hope that you'll all be get 10 out of 10 at least through attending classes. The quizzes are 20% marks, and at least we shall take n+1 number of quizzes, where n is the number of credits. So if you are enrolled in a 3-credit course, there will be at least 4 quizzes. At least 4 quizzes. That means if the instructor wants, he can take 5 or 6 number of quizzes if he thinks that it's appropriate, but he should take at least 4 quizzes. And the evaluation will be based on best n quizzes. If somebody misses a quiz due to medical reasons, there are ways which the instructor can make arrangements for makeup quizzes. The term final exam is scheduled centrally. So it's by the Controller of Exams Office, and if absence in the term final will result in an F grade. And this is the rubric for the grading system that we have. It starts, the highest is 4 grade point, that's an A+, but overall, if you achieve less than 40%, then you get an F grade. So if you want to pass the course, it has to be greater than 40%. 40% means combining your class attendance, quiz, and final examination marks. So, and this is the different gradation for the letter grades and the grade points. The grade points from D to A+. So the way it will be calculated, as you already probably know, it's going to be a weighted average. So this GPA, that the grade point average, is a weighted average of your course performance with respect to the credits. So for example, if you're enrolled in a 4-3-3-3-2 credit course and you got the following grade points, it will be the GPA will be calculated by multiplying each of the grade points with the credits and taking that sum divided by the summation of the credits. So that will be your GPA for the term or the semester. So for each semester, you will get a GPA, which will indicate the performance of all the courses that you have taken in that semester. So you have to attain D or a higher grade, which will be counted as credits earned. So the way we proceed forward is you have to earn the credits. That means the 161 credits, it has to be earned. So you have to achieve D or higher. The student who obtains F grade in a course, core course in any term, will have to repeat the course, of course. But beware that if you get an F grade, it remains permanently in the transcript. Of course, you don't want that to happen, right? So I would advise that you be careful about this.
If a student obtains a grade lower than B in a course, there is an option for repeating if you want. But that's totally up to you. If you want to increase your CGPA and you think that you'll do better in the next iteration, then you can retake the exam. But that can only happen if you obtain a grade which is lower than B. And okay, and only once and a maximum of 4 courses you can do this. Usually we do not see too many students taking repeat exams, but there is an option if you want to increase your CGPA. But if you retake that exam, the problem is that the caveat is that you even though you get a grade, the maximum grade attainable is B. So even if your script is good enough to get an A or an A+, you'll still get a B, and that is the best you can get. So we classify students as first year, second year, third year, fourth year based on how many credits he has earned. Although we'd like you to proceed throughout your different semesters when completing all the required credits. But sometimes it happens that due to medical or other reasons, some students might not be able to complete some of the credits. So in that case, you will be defined as a first, second, or a third year based on how many credits he has earned. So at least 157 credits has to be earned, and the minimum GPA requirement for is 2.2. That means if you have to pass this degree, civil engineering program, you have to achieve a GPA, minimum GPA of 2.2. Additional courses can be taken. If you see that it is still not possible, you can take additional courses to somewhat increase your GPA. It is very important that although you ideally would like you to finish within with 8 semesters, that's the most desirable one. Sometimes people take 1 or 2 semesters extra due to medical and other reasons. They might not be able to finish with you, but you have to be careful that the BSc engineering programs allows maximum number of terms to be only 14. So whatever you do, you have to complete your degree within 14 terms. So that's the limitation. Now, if you fare well and you have a good and healthy GPA, the university has different ways of providing incentives and honors and awards. For example, the best one from the department is the Malik Akram Hussain Gold Medal. So if you achieve the highest CGPA in bachelor's degree in civil engineering from your in your batch, you get this one. There is also Dr. Rashid Gold Medal for attaining the highest CGPA. It's another one. If you have a GPA greater than 3.75 in 2 consecutive terms, your name will be published in the dean's list, and there might be some scholarships associated with it. Candidates will be awarded degree with honors if their CGPA is 3.75 or better. So your degree can be considered as degree with honors if you have a 3.75 CGPA or higher. There are other awards as well, which you have to apply for. It's not automatic. Some it's for the best undergraduate course-related design project. There are forms for this where you each have to apply to get this award after the 4th year when you've completed a design project or something. There are other scholarships like the F.R. Khan Scholarship and the 61 Club scholarships. But all of these information is available in the DSW Director of Students Welfare Office. And you have to apply for this. There are other financial aids for the students who are not that well off, and you need financial aid to sustain yourself.
then there are different financial aids available, and these are also increasing day by day. But for this, you have to contact the DSW office. There are different options available for you. All that I have said is all available in this small booklet, course curriculum for undergraduate studies. We have all this information, what I have said and more. We are now in the 7th edition, and you can download this in the civil engineering website. You go to CE website, go to education undergrad, and then in that page you will find this booklet. And also I shall share with you this presentation to all the students. So I shall stop here and thank you all for listening, and I hope that you'll have a prosperous next 4 years, and all you'll be able to finish the degree with flying colors. Hope to see you later, and thank you very much. Thank you so much, sir, for the informative briefing. কেউ কি কোনো প্রশ্ন করছো? আমাদের মাঝে এই পর্যায়ে আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত আছেন। আমি স্যারদের মাঝে কাউকে রিকোয়েস্ট করব নবীন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আমাদের মাঝে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল স্যার, প্রফেসর ডক্টর সারোয়ার জাহান মোহাম্মদ ইয়াসিন স্যার উপস্থিত আছেন। স্যার, আপনারা যদি প্লিজ কিছু নবীনদের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ। আমি প্রফেসর ডক্টর এম এ জলিল বলছি। ওয়েলকাম নতুন ছাত্ররা। আমি জানি যে তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আসছো এই তোমাদের ক্লাস শুরু হওয়ার জন্য। এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করতে পারছে এবং সব শিক্ষকের প্রচেষ্টা ছিল, দেখেই তোমরা আসতে পারছো। এবং এটা আমি জানি যে এটা তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এবং ডিপার্টমেন্টের ব্যাপারে যেটা বলতে চাই যে তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, অনেকেই হয়তো তোমাদের অন্য চয়েস ছিল, মেবি সিএসসি ইলেকট্রিক্যাল, বাট সেটা হয়তো তোমরা পাও নাই, বাট এটাতে তোমরা পেয়েছো। বাট আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ডেভেলপিং কান্ট্রি, এটাতে কিন্তু সবসময় সিভিল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড বেশি থাকে। এবং যারা কম্পিউটার বা সিএসসি যাদের পড়ার ইচ্ছা ছিল, তাদেরকে যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি কম্পিউটার ইউজের দিকে যদি আমরা দেখি, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারদেরই কিন্তু সবচেয়ে বেশি কম্পিউটার ইউজ করতে হয়। ডিজাইন করতে গেলে তোমাকে কম্পিউটার প্রোগ্রামিং করে তোমাদের অ্যানালিসিস করতে হবে, ডিজাইন করতে হবে। এবং পৃথিবীব্যাপী এই সিভিল ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি কম্পিউটার প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ তারা বেশি ইউজ করে। সুতরাং তোমাদের ডিসহার্টেন্ড হওয়ার কোনো কারণ নাই, এবং তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ইউ হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ। তোমরা এই মনোবল নিয়েই পড়াশোনা করবে। এবং আমি একটা কথা বলতে চাই যে তোমরা এই ইউনিভার্সিটিতে আসছো অনেক পরিশ্রমের পর, অনেক পড়াশোনা করার পর, এবং তোমাদের ফ্যামিলির গ্রেট এক্সপেকটেশন আছে। শুধু ফ্যামিলির না, তোমাদের পিছনে দেশের ও অনেক কন্ট্রিবিউশন আছে। সুতরাং সবাই কিন্তু তোমাদের কাছে এক্সপেক্ট করে যে তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এবং দেশের সেবা করবে। সুতরাং সেই মোটোটা যেন তোমাদের থাকে। যেহেতু তোমরা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আসছো এবং আমাদের এই ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি সংখ্যক পিএইচডি ডিগ্রিধারী আছে, এবং সবার ডিগ্রি কিন্তু হাইয়েস্ট মানে ডেভেলপড কান্ট্রি থেকে, মানে লোকাল পিএইচডি আমাদের ডিপার্টমেন্টে নাই। এবং তোমরাও, আমরা আশা করি যে তোমরাও বিদেশে গিয়েও আরো হায়ার পড়াশোনা করবে। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে যে ভালো রেজাল্ট করা, এবং
একটা ব্যাপারই হতে পারে যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এইচএসসি পর্যন্ত বাংলায় হয়তো ম্যাক্সিমামই বাংলায় পড়াশোনা করছো, এবং এখানে কিন্তু মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ, হয়তো আমাদের কিছু কিছু টিচার ইংলিশ বেঙ্গলি দুইটা মিক্স করে তোমাদের বোঝার সুবিধার্থে ক্লাসে লেকচার দেয়, বাট তোমাদের পরীক্ষা সবকিছু কিন্তু ইংলিশে হতে হবে, এবং এই জন্য কারো কারো অসুবিধা হতে পারে। সুতরাং এই অসুবিধাটা তোমাদের ওভারকাম করতে হবে, এবং তোমরা ক্লাসে যেটা পড়ানো হয় সেটা ভালো মতো ফলো করবে, এবং ক্লাসে যা পড়ানো হয় এটা যদি ভালো মতো ফলো করো, নিজেরা যদি পড়াশোনা করো, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে। এখানে ভালো রেজাল্ট করার জন্য দিনরাত পড়াশোনা করার দরকার নেই, বাট তুমি যেটা পড়বে সেটা সম্পর্কে যেন তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সলিড একটা বেস যেন গড়ে ওঠে, তোমরা সেই চেষ্টা করবে। টিচাররা অলওয়েজ অ্যাভেলেবল, এবং তোমরা টিচারদের মোবাইল নাম্বারও জানো। কোনো কিছু না বুঝলে প্রথমে তোমরা নিজেদের মধ্যে তোমাদের স্টুডেন্টের মধ্যে আলাপ আলোচনা করবে, তারপরে যদি সলভ করতে না পারো ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্রোচ ইউর ক্লাস টিচার, তিনি অবশ্যই তোমাদেরকে হেল্প করবেন। এবং আমাদের ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট যদিও তোমরা হয়তো অনেকেই দেখো নাই, দেখবে যে আমাদের ইউনিভার্সিটির মধ্যে বেস্ট এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছি, এবং এটাকে আমরা দিন দিন ইমপ্রুভ করার চেষ্টা করছি, যেন তোমরা এটা গর্ববোধ করতে পারো এবং তোমরা পড়াশোনায় উৎসাহী হও। আমাদের সবকিছু প্রচেষ্টাই হচ্ছে তোমরা যেন ভালো শিক্ষা পাও, এবং শুধু শিক্ষা না, আমরা চাই যে তোমরা যেন মানুষের মতো মানুষ হও। দ্যাট মিনস যে মানুষ হওয়াটা, শিক্ষার একটা বেসিক উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া, শুধু নলেজ গেইন করা না। মানুষের মতো মানুষ হতে হবে, দেশকে সেবা করতে হবে, মানুষকে সেবা করতে হবে, সমগ্র পৃথিবীর জন্য তোমাকে প্রস্তুত করতে হবে। এবং তোমরা সবাই জানো যে নাও উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, সুতরাং তোমাদের পড়াশোনার স্ট্যান্ডার্ডটাকে কিন্তু এই গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং এই দিন দিন কিন্তু এই রেস্ট্রিকশন গুলো কঠিন হচ্ছে। এবং আমাদের এখন যে পড়াশোনার যে সিস্টেম, আমাদের ডিপার্টমেন্ট অলরেডি আউটকাম বেসড এডুকেশন এটাতে আমরা ঢুকে পড়েছি। দ্যাট মিনস তুমি কি অ্যাকচুয়ালি কি শিখতে পারলে তার উপরই কিন্তু তোমার ইভ্যালুয়েশন করা হবে। এবং দেশে বিদেশে চাকরির ক্ষেত্রে, স্পেশালি বিদেশের চাকরির ক্ষেত্রে তোমাদের এই মানে ওবিই আউটকাম বেসড এডুকেশন এটাকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সুতরাং তোমরা যদি ভালো মতো পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরা বাইরে এক্সেল করতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব যে তোমরা এখানে পড়াশোনা করার জন্য আসছো, অবশ্যই তোমরা পড়াশোনা করবে, এবং এর সঙ্গে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা তোমাদের যে মানসিক হেলথের জন্য এটা তোমাদের করতে হবে। খেলাধুলার এখানেও আমাদের ভালো ব্যবস্থা আছে, এটাও করতে হবে। এখানে আমাদের 18-19টা ক্লাব আছে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। সুতরাং পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য যা কিছু ফ্যাসিলিটিস দরকার আমরা সেটা প্রোভাইড করার চেষ্টা করি। এখন হলো তোমাদের নিজেদেরকে গড়ার সময়। এবং একটা জিনিস প্রায়ই হয় যে এইচএসসি লেভেল পর্যন্ত আসতে আসতেই অনেক স্টুডেন্ট তাদের এনার্জি অনেকখানি ক্ষয় করে ফেলে, এবং অনেকেই মনে করে যে বুয়েটে ভর্তি হওয়া মানেই তার লাইফ সিকিউর হয়ে গেল। আসলে এটা কিন্তু আমি যেটা বলবো, দিস ইজ দ্য বিগিনিং। তোমাদের লাইফে কি হবে, তোমরা কতটুকু সাকসেসফুল হতে পারবে, এটা কিন্তু তোমার ডিপেন্ড করবে মেইনলি এই তোমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির উপর। সুতরাং তোমাদের অ্যাকচুয়াল পড়াশোনা কিন্তু এখনই আরম্ভ হলো। সুতরাং এখন থেকে যারা ভালো করতে পারবে দে উইল শিওরলি এক্সেল। সুতরাং এই পড়াশোনার দিকে অবশ্যই তোমাদের সবসময় মনোযোগী হতে হবে, এবং আমি আশা করব তোমরা সবাই ভালো রেজাল্ট নিয়ে গর্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিচরণ করবে এবং এখান থেকে বের হয়ে যাবে। তারপরেও তোমরা দেশ, ইউনিভার্সিটি, দেশ,
10 এবং সারা বিশ্বে তোমরা সার্ভিস দিবে এই প্রত্যাশা রেখেই তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল স্যারকে। আমাদের মাঝে ইয়াসিন স্যার উপস্থিত আছেন। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমাকে স্যার আপনি শোনা যদি যাচ্ছে? কিছু বলতেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বুয়েট অঙ্গনে বিশেষত পুরকৌশল বিভাগে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে তোমরা এখানে ভর্তি হয়েছ। তোমাদের এই স্বপ্নের সফল বাস্তবায়ন কামনা করি। তবে তোমাদেরকে, যেহেতু তোমাদের এটা নতুন স্থান, তোমাদের অপরিচিত জায়গা, আমি একটু সতর্কবাণী অবশ্যই বলবো, যাতে তোমরা সময় পেরিয়ে যাওয়ার আগেই, কিছু লস করার আগেই যেন ট্র্যাকে থাকতে পারো। প্রথমত আমি বলবো যে তোমাদের জীবনের বিভিন্ন ধাপ অলরেডি তোমরা পার হয়েছো। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, তারপরে তুমি বিশ্ববিদ্যালয় অঙ্গনে এসেছো এবং এর মধ্যে তুমি নিশ্চয়ই কিছু পার্থক্য লক্ষ্য করো। ধাপে ধাপে উত্তরোত্তর তুমি যতই উপরে উঠেছো, নিশ্চয়ই সেটা আগের জায়গার মতো নেই। তুমি যেমন মানুষ হিসাবে তোমার বয়স বেড়েছে, তোমার পরিপক্কতা বাড়ার কথা, তোমার জ্ঞান বাড়ার কথা, এবং সেটার ধারণ, শুধু ধারণ নয়, সেই অনুযায়ী কর্ম করাও তোমার কাছ থেকে এক্সপেক্টেড। আর তাছাড়া তোমার কাছে প্রত্যাশাটাও সেই অনুযায়ী বেড়ে যায়। তো যে পার্থক্যটা আমি স্পেসিফিক্যালি বলবো, সেটা হচ্ছে তোমরা এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 বছর পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিয়েছো, এসএসসি তো তাই, এবং সেখানে তোমার লম্বা সময় পরে তুমি ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছো। বিশ্ববিদ্যালয়ে তা নয়, তোমার এক একটা টার্ম মাত্র 13 সপ্তাহের, 14 সপ্তাহের, এবং খুব দ্রুতই এই টার্মটা ফুরিয়ে যাবে। কাজেই তোমাদের ডেফিনেটলি আমি বলবো, তোমরা অনেক পড়াশোনা করে এসছো, অনেক পরিশ্রম করেছো, কিন্তু তোমাদের যদি এখন সেরকম কারো ধারণা হয় যে আচ্ছা একটু আনন্দ ফুর্তি করে নেই, 1 মাস পড়াশোনা নাই করলাম, এরকম তো আমি ইন্টারমিডিয়েটে 3 মাস পড়ি নাই, 6 মাস পড়ি নাই, তারপরে তো আমি ভালো করতে পেরেছি, আমি বলবো যে এই জায়গায় সেটা করা সম্ভব হয় না, টার্ম দ্রুত পার হয়ে যায়। এবং প্যারালালি আমি তোমাকে এটাও বলবো যে তুমি শুধুমাত্র পড়াশোনা করবা এইভাবে আসলে মানুষ হওয়া যায় না, মানবিক বিকাশ ঘটে না। অবশ্যই তোমাকে জীবনের এই পর্যায়েও আনন্দ ফুর্তি এটা করতে হবে। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপেই আনন্দের প্রকারভেদ ভিন্ন, প্রকাশ ভিন্ন, এবং আমি এক্সপেক্ট করব তুমিও তোমার ছাত্র জীবনের যে আনন্দ, সেটা তুমি কোনো অংশেই কমতি যেন না হয়। কারণ তুমি এই ছাত্র জীবন যেদিন হারিয়ে ফেলবা, সেদিন আর এই ছাত্রের মতো আনন্দ করতে পারবে না। সো সেটা তোমাকে অবশ্যই করতে হবে। আমাদের প্রাত্যহিক জীবনে যেমন আমরা প্রতিদিনই খাই, ঘুমাই, এই কাজগুলো করি, সেরকম আমাদের জীবনের প্রত্যেকটা ধাপেই আনন্দ এবং চেষ্টা, কর্ম এটা থাকবে। তুমি সেই মানসিকতা বহন করবে। তোমার যেটা পড়ার সময়, সেটা যেন তুমি পড়ো, তুমি যেন অন্য কাজে সময় বেশি ব্যয় করে না ফেলো। আমি সে কথাটাই তোমাকে মনে করিয়ে দেব। এবং আমি আশা করব যে তোমরা অবশ্যই বাংলাদেশের মেধাবীদের মধ্যে মেধাবী। আমরা অনেক সময় বলে থাকি ক্রিম অফ দ্য ক্রিমস, কিন্তু সেই ক্রিম হলেও কি হবে, সেটা তো তোমাকে ধরে রাখতে হবে। তুমি অতীতে অনেক পরিশ্রম করেছো, অনেককে ডিঙ্গিয়ে তুমি বুয়েটে ভর্তি হয়েছো, এবং সেটা নিশ্চয়ই তোমাকে ভবিষ্যতেও আত্মবিশ্বাস দিবে। আমি বলবো, তুমি যখন কোনো কোর্সে তোমার কাছে মনে হবে একটু কঠিন হতে পারে, সাময়িক কঠিন মনে হতে পারে, তুমি একটু তোমার অতীতের দিকে তাকাবে, দেখবে সেখানেও তোমার কোনো জিনিস কঠিন মনে হয়েছিল, তুমি চেষ্টা করেছো বলে তুমি উত্তরণ করতে পেরেছো। এবং আমি আশা করব যে তুমি তোমার সেই সাহস হারাবে না, তোমার অতীত থেকে তুমি সাহস সঞ্চয় করবে। এবং তোমার এখানে যে এনভায়রনমেন্ট, তোমার শিক্ষকরা, তোমার সিনিয়ররা, তোমার বন্ধুরা, তাদের কাছ থেকেও তুমি নিশ্চয়ই এই সাহচর্য পাবে, উৎসাহ পাবে। তো আমি আর বেশি কথা বলবো না, ডক্টর জলিল অনেক কথা বলেছেন, নিশ্চয়ই আমাদের বিভাগীয় প্রধান এবং ডিন মহোদয় ওনারাও কিছু বলবেন। তোমাদেরকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা তোমাদের জীবনে উন্নতি করতে পারো, সাফল্য করতে পারো, সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার।
আমাদের সময় সংকুলনের ব্যাপার আছে। আমরা সম্ভবত রেসপেক্টেড ফ্যাকাল্টিদের মাঝে আর একজনের থেকে কিছু বক্তব্য শুনতে পারি। উপস্থিত স্যাররা যদি কিছু বলতেন। অনিন্দ, ছাত্রছাত্রীদের থেকে কেউ দুই একজন যদি বলতো। নিঃসন্দেহে স্যার, আমাদের শিক্ষার্থীরা অলরেডি 3 সপ্তাহ ক্লাস করে ফেলেছে, যদিও অনলাইনে। তোমাদের মাঝে কেউ যদি তোমাদের অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করতে চাও, প্লিজ। স্যার, আমি বলতে চাচ্ছি। 61 আব্দুল নূর তুষার, প্লিজ। শোনা যাচ্ছে আমাকে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটা অন করে নিতে পারো ইচ্ছা করলে। না স্যার, এনভায়রনমেন্টটা ওইরকম। ধন্যবাদ স্যার, আমাদের অভিভাবক তুল্য শিক্ষক এবং আমার সহপাঠীদের সামনে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার ফ্যাসিনেশন ছিল প্রথম থেকে অন্য একটা সাবজেক্টের প্রতি, কিন্তু যা হোক অ্যাডমিশনের পর যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পেলাম তখন আমি মোটেও এর প্রতি আসক্ত বা সন্তুষ্ট ছিলাম না। পরে আমার ভাইয়া আমাকে বলল, তুমি এই সাবজেক্টটা নিয়ে একটু এক্সপ্লোর করো। এরপর আমি এই সাবজেক্টটার কোর্স সিলেবাস, রিসার্চ ফিল্ড, অ্যাপ্লিকেশন, ইম্পর্টেন্স, অ্যালামনাই এগুলো এক্সপ্লোর করার পর সাবজেক্টের সম্পর্কে আমার অ্যাট্রাকশন বাড়তে থাকলো। এক সময় আমি খুঁজে পেলাম সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বাংলাদেশের একটা ডাইনামিক, ইম্পর্টেন্ট আর আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজকে যদি বলি, আমাদের দেশটা নদীমাতৃক দেশ, এই দেশে ড্যাম লাগবে অনেক, ব্রিজ লাগবে অনেক, পোর্ট লাগবে, এগুলোর কাজ থাকবেই। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছাড়া একটা দেশ কখনো ডেভেলপ করতে পারে না। আবার যদি দেখি যে সামান্য একটু বৃষ্টিপাত হলেই ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, আমাদের বড় বড় সিটিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এই ড্রেনেজ সিস্টেম, এগুলো সব তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ। তো এইগুলো সলভ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব আবশ্যক। আবার যদি দেখি যে ঢাকার পলাশীর মোড় থেকে এয়ারপোর্ট যেতে হলে দেখা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাসে থাকতে হয়। এইটা তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কাজ, এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সেকশন। আবার আমাদের ঢাকায় বিল্ডিং গুলা দূরত্ব বা ফাউন্ডেশন এতটা ভালো না, হয়তোবা একটা মোটামুটি বড় মাত্রার ভূমিকম্প হলেই হয়তোবা ঢাকাটা ধ্বংসস্তূপ পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে এটা তো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সেকশন বা ব্রাঞ্চ। তো অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য অনেক অনেক অনেক। আর যেখানে সমস্যা অনেক বেশি, সেখানে কাজের ক্ষেত্র অনেক বেশি, রিসার্চ ফিল্ড অনেক বিস্তৃত, সেখানে আমাদের জন্য অপরচুনিটি অনেক বেশি। যা হোক, আমি বিশ্বাস করি আমরা সবাই 20 ব্যাচের, আমি সহ, উই অল উইল এক্সেল উইথ দিস প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তুষার। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ডিন স্যার প্রফেসর ডক্টর আবু সিদ্দিক স্যারকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনিন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ইনফ্যাক্ট আমরা তো তোমার থেকে শুরু করলো, মুখলেস একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিল আমাদেরকে। তারপরে তানভীর কোর্স সিস্টেমের উপর একটা ভেরি চমৎকার একটা লেকচার দিয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য। তো আমি সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখতে চাই। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত পুরকৌশলী বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন, উপস্থিত সম্মানিত আমার সহকর্মীগণ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নবাগত শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। এখন প্রায় মাগরিব হয়ে আসছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমাদের সবাইকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে পড়ার সুযোগ পাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমরা অবশ্যই অনেক সৌভাগ্যবান এই জন্য যে তোমরা বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য নির্বাচিত হতে পেরেছ। ইনফ্যাক্ট আমরা অনেক প্রতিকূলতার মাঝেও বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের অনলাইনে ক্লাস শুরু করার উদ্যোগ নিয়েছে এবং তোমরা ইতিমধ্যে
গত 22শে জানুয়ারি থেকে তোমরা ক্লাস শুরু করেছো, এবং একটা জিনিস আমার খুব নোটিসেবল, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস শুরুর তারিখটা খুব খুব চমৎকার আর কি। হ্যাঁ, 22 সালের 22শে জানুয়ারি। হ্যাঁ, এটা একটা তোমাদের জন্য একটা একটা মেমোরেবল ডে, এবং এটা খুব তোমাদের খুব সহজেই তোমাদের মনে থাকবে। হ্যাঁ, 22 সালের 22শে জানুয়ারি। এবং আমি আশা করছি যে তোমাদের অনলাইনে ক্লাস করতে তেমন মেজর কোনো অসুবিধা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট এবং তোমাদের শিক্ষা কার্যক্রমের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তোমাদের শিক্ষা কার্যক্রম সুচারুভাবে চালিয়ে নেওয়ার জন্য বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন সব ধরনের সুযোগ সুবিধা ও সহায়তা প্রদানে বদ্ধপরিকর। এই প্রসঙ্গে আমি বুয়েট সম্বন্ধে খুব সংক্ষিপ্ত কিছু বলতে চাই। বুয়েটে আমাদের বর্তমানে 5টা ফ্যাকাল্টির অধীনে মোট 18টি ডিপার্টমেন্ট আছে। তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এবং এই 18টি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের 12টি ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এ আমাদের আন্ডারগ্রেজুয়েট লেভেলে ডিগ্রি দিয়ে থাকে, একটি ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিগ্রি দেয়, এবং একটি ডিপার্টমেন্ট আরবান এবং রিজিওনাল প্ল্যানিং এ ডিগ্রি প্রদান করে থাকে। আর পোস্ট গ্রাজুয়েট লেভেলে আমাদের ইউনিভার্সিটিতে 17টি ডিপার্টমেন্ট ডিগ্রি প্রদান করে। আর এছাড়াও কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অল টুগেদার দেয়ার আর 6 ইনস্টিটিউটস, আমাদের 6টা সেন্টার আছে, আমাদের উই হ্যাভ 3 ডাইরেক্টরেটস এবং একটা সেল উইচ ইজ IQAC, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। এবং এই 6টা ইনস্টিটিউটের মধ্যে কিন্তু 4টা ইনস্টিটিউট কিন্তু আবার আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দিয়ে থাকে। এবং একটা ইউনিভার্সিটির সুনাম এবং র্যাঙ্কিং কিন্তু মূলত ডিপেন্ড করে তার পোস্ট গ্রাজুয়েট একাডেমিক অ্যাক্টিভিটিস এবং রিসার্চের উপরে। অতি সম্প্রতি আমরা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে একটা সেন্টার প্রতিষ্ঠা করেছি, যেটাকে আমরা সংক্ষেপে বলি রাইস, RISE। এবং এই রাইস প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সের ক্ষেত্রে হাই কোয়ালিটি রিসার্চ প্রমোট করা এবং বিভিন্ন ইনোভেশনসকে এনকারেজ করা। বুয়েট অ্যাসোসিয়েশন অফ কমন ইউনিভার্সিটির সক্রিয় সদস্য, একবিংশ শতাব্দী এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এদের যে চ্যালেঞ্জ, এই দুটা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলার জন্য বুয়েট অ্যাকচুয়ালি তার পোস্ট গ্রাজুয়েট রিসার্চ, এডুকেশন, দেশি এবং বিদেশি রিপোর্টেড ইউনিভার্সিটিগুলোর সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন এবং বিভিন্ন এক্সচেঞ্জ ও রিসার্চ প্রোগ্রাম করে এইগুলোর উপরে আমরা বুয়েট এখন কিন্তু সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। বুয়েট ডেফিনেটলি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এডুকেশন ও রিসার্চ এবং আর্থসামাজিক উন্নয়নে একটা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বুয়েটের গ্র্যাজুয়েটরা তোমরা ইতিমধ্যে শুনেছো আমাদের শিক্ষকদের কাছ থেকে যে দেশে এবং বিদেশে আমাদের বুয়েটের গ্র্যাজুয়েটরা, বুয়েটের অ্যালামনিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে এবং খুব প্রশংসনীয় অবদান রাখছে। আমি আশা করব যে বুয়েটের যে আমাদের যে একটা ডিসিপ্লিন, একটা সিস্টেমেটিক এবং যে একটা রিগোরাস একটা যে একাডেমিক প্রোগ্রাম, সেটা তোমাদেরকে একটা দক্ষ প্রকৌশলী এবং রিসার্চার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ তোমাদের কাছে আমার এটাই কাম্য হবে যে তোমরা যেন তোমাদের মনোবল ও আত্মবিশ্বাসের মাধ্যমে আগামী দিনের সকল প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হও এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারো। আমি আশা করব তোমরা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করে কৃতিত্বের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা তোমাদের শিক্ষকরা বারবার ফোকাস করেছে যে টাইমলি যেন তোমরা সময়ের মধ্যে তোমার ডিগ্রি যেন এখান থেকে নিয়ে যেতে পারো। এবং তোমরা, আই হোপ যে তোমরা অনেকেই আমাদের ডিনস লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তোমরা উইথ অনার্স তোমরা গ্র্যাজুয়েট করবে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বর্ণপদক, বৃত্তি ও অন্যান্য পুরস্কার অর্জনের সুযোগ আছে, যেটা প্রফেসর তানভীর তোমাদের উল্লেখ করেছেন। হ্যাঁ, তো তোমরা ডেফিনেটলি এগুলির সদ্ব্যবহার করবে। আর পড়াশোনার পাশাপাশি অবশ্যই তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন আমাদের স্পোর্টস, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ডিবেটিং, ফটোগ্রাফি,
আমাদের বুয়েটে একটা 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 খুব ভালো ক্লাব আছে যেটা বাঁধন, যেখানে আমাদের স্টুডেন্টরা ওই বিভিন্ন খুব খুব জরুরি প্রয়োজনে তারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। তোমরা মানে আমার অ্যাপিল থাকবে যে পড়াশোনার পাশাপাশি তোমরা এই যে বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেখানে তোমরা অংশ নেবে। আর ডেফিনেটলি তোমরা অনেক আশা প্রত্যাশা নিয়ে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে আসছো। তোমাদের সকল স্বপ্ন পূরণে বুয়েট প্রশাসন এবং আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী সর্বাত্মক চেষ্টা করে যাবে। তোমরাও বুয়েটের বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের যে বুয়েটের বিভিন্ন কর্মকাণ্ড হয় সেখানে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তোমরা ফুললি কোঅপারেট করবে বলে আমি আশাবাদী এবং বিশ্বাস করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনফ্যাক্ট প্রফেসর জলিল এবং প্রফেসর ইয়াসিন অত্যন্ত চমৎকার ভাবে তোমাদের বিভিন্ন কথাগুলি বলেছেন, বিভিন্ন উপদেশ দিয়েছেন। এগুলা কিন্তু তোমরা খুব ভালোভাবে স্মরণ করবা। এখন কিন্তু তোমরা কিন্তু একটা নতুন এনভায়রনমেন্ট আসছো, যেখানে প্রফেসর ইয়াসিন যেটা বললো সময় কিন্তু খুব কুইকলি শেষ হয়ে যাবে। এবং আমরা তোমাদের দেখো, তোমাদের কিন্তু আমরা 14 সপ্তাহের জায়গায় 12 সপ্তাহ আমরা তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে একটু আগে আনার চেষ্টা করছি যেন সো দ্যাট খুব কুইকলি তোমাদের যেন আমরা আমাদের যে মেইন স্ট্রিম অন্যান্য যে চ্যাপ্টার লেভেল টার্ম তাদের সাথে যেন আমরা মার্চ করে নিতে পারি। তো এনিওয়ে, সো তোমাদের শিক্ষা জীবন অত্যন্ত আনন্দদায়ক হোক, অত্যন্ত সুখকর হোক, এবং তোমাদের এই বুয়েটে শিক্ষা জীবন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হোক। সো তোমাদের সবার সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি এবং বুয়েটে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপনী বক্তব্যের জন্য আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারকে, হেড অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যায়? শোনা আছে। উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার কলিগ যারা আছেন এবং নবাগত ছাত্রছাত্রী বিন্দু, আসসালামু আলাইকুম। আমরা পুরকৌশল বিভাগে খুবই আনন্দিত যে তোমরা অতি তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলো আরম্ভ করতে পারছো। আমাদের বিগত দিনগুলোতে তোমাদের ক্লাসগুলোই এডমিশন টেস্ট এবং তাড়াতাড়ি ক্লাস হওয়া, এত তাড়াতাড়ি ক্লাস হওয়া কিন্তু কোথাও কোনো সময় হয়নি। আমি দীর্ঘ 40 বছর বেশি এখন শিক্ষকতা করতেছি, এরকম অবস্থা আমি দেখিনি। তো তোমরা সত্যি ভাগ্যবান। আমাদের শিক্ষকরা, আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন সবাই চেষ্টা করে কিন্তু তোমাদেরকে এই ক্লাসগুলো করে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আশা করি যে তোমরা গত প্রায় 3 সপ্তাহ ক্লাস করতেছো, এই ক্লাসের মধ্যে তোমরা অনেক কিছু বুঝতে পারতেছো যে এখানে ধরন কি হবে। এটা টেকনিক্যাল জিনিস। টেকনিক্যাল জিনিস কিন্তু কম শিখলে হবে না। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা, যে টেকনিক্যাল জিনিস আমার কম শিখলে চলবে না। টেকনিক্যাল আমার পুরাটাই জানতে হবে। মনে করো একটা বিল্ডিং এ আমাদের কলাম আছে, বিম আছে, স্ল্যাব আছে ইত্যাদি। তুমি বেশিরভাগই কম্পোনেন্ট জানো, কিন্তু একটা কম্পোনেন্ট কিন্তু জানলে না, তার অর্থ তুমি কিন্তু এটা ডিজাইন করতে তুমি কিন্তু কনফিডেন্ট হবে না। এটা ছাড়াও আমাদের সিভিল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের একটা সুবিধা কি? সুবিধা হলো আমরা যেখানেই যাব সেখানেই সিভিল ডিপার্টমেন্ট, সিভিলের কাজ। তুমি রাস্তায় যাচ্ছ, রাস্তা হলো সিভিলের। তুমি এই গাড়ি করে তুমি যদি কোনো ব্রিজের উপরে যাও সেটাও সিভিলের। তুমি যদি বিল্ডিং এ থাকো, তুমি মনে করো বিল্ডিং করলা, অনেক বড় বিল্ডিং, কিন্তু সেখানে টয়লেট যদি না থাকে, ওয়াশরুম যদি না থাকে, তাহলে তো বিল্ডিং এর কোনো কার্যকারিতা হবে না। ওয়াশরুমে গেলা সেটাও সিভিল। এবং তোমার এই আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আব্দুল নূর তুষারকে, হয়তো সকল ছাত্রছাত্রী তার মতো এক্সপ্লোর করছো যে সিভিল বলতে কি বোঝায়। তুমি যেখানে যাচ্ছ তুমি দেখতেছো কিছু লোক কাজ করতেছে, মাটি কাটতেছে, সেটাও সিভিল।
কোথাও তুমি দেখতেছো যে রড বাঁধতেছে, সেটাও সিভিল। তুমি কিন্তু দেখে অনেক কিছু শিখতে পারো। তুমি রাস্তার মধ্যে সয়েল লাইন হচ্ছে, ওয়াটার লাইন হচ্ছে, এগুলোও তুমি দেখতে পাচ্ছ। সেখানে ম্যানহোল আছে, সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে কোথায় কাজ করতেছে। এটা কিন্তু তোমার দৃষ্টির উপরে অনেক কিছু তুমি শিখতে পারছো। আর আমাদের এখানে শিক্ষকরা যেভাবে পড়ান আর কি, আমাদের এখানে যে শিক্ষকরা যেভাবে অভিজ্ঞ, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে জিনিসগুলো কিন্তু উপস্থাপন করেন এবং খুব সুন্দরভাবেই তোমরা এটা কিন্তু পাইতে পারো। তা আমি ডিটেলস এখানে এত কিছু বলবো না, যেহেতু আমাদের ডিন সাহেব যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং প্রফেসর ইয়াসিন ও প্রফেসর জলিল প্লাস আমার অন্য দুইজন কলিগ, ওনারাও খুব সুন্দরভাবে সব জিনিসগুলো উপস্থাপন করছেন। আমার শুধু একটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা লেখাপড়া করবে। এখানে তুমি 12 বছর চেষ্টা করে বুয়েটে আসছো, 12 বছর, এখানে মাত্র 4 বছর। এই 4 বছর তোমার জীবনের ক্যারিয়ার, তুমি কোথায় যাবা সেটা কিন্তু এখানে নির্দিষ্ট হবে। আমি তোমাদেরকে একদম ভালোভাবেই বলতে চাই এভাবে যে আমি যখন 3 বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছি, অর্থাৎ যে র্যাঙ্কে গেলাম বুয়েটে, সেখানে দেখা যায় আমার সাথে অন্যান্য ইঞ্জিনিয়ার যারা আমার সাথে পাস করেছে, তাদের ওই র্যাঙ্কে যাইতে 18 বছর, 19 বছর, 21 বছর এরকম লাগছে। তো সুতরাং তুমি দেখো যে তোমার এই 4 বছরের জিনিসটার জন্য অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাদের জীবন পিছিয়ে যাচ্ছে। আর যারা একটু ভালো মতো লেখাপড়া করতেছে, জিনিসটিকে বোঝার উপলব্ধি করতেছে এবং বোঝার চেষ্টা করতেছে, তারা কিন্তু অনেক আগে আসতেছে। দেশে বিদেশে সব জায়গায় তোমার বাংলাদেশকে অনেকে চেনে না, কিন্তু বুয়েটকে চেনে। এই যে একটা তোমার গর্ব, তুমি বুয়েটে ভর্তি হচ্ছ, সেই জন্য শুধু যে তোমার মা বাবা খুশি হয়েছে তা কিন্তু না, তোমার যত আত্মীয় স্বজন আছে সবাই খুশি হয়েছে। হয়তো তোমাকে জীবনে দেখাও নাই তোমার কেউ, কিন্তু অন্যের কাছে বলে বেড়াচ্ছে যে আমার বাগিনাটা বা আমার ভাতিজাটা কিন্তু বুয়েটে চান্স পেয়েছে। হয়তো তোমাকে সে দেখাও নাই, তোমার বাবার সঙ্গে তোমার মায়ের সঙ্গে অন্যদের অনেক লিঙ্ক আছে, তারা বলে বেড়াচ্ছে যে আমার ওই ভাইয়ের ছেলেটা বা মেয়েটা এরকম বুয়েটে চান্স পেয়েছে। তারা নিজেরাও গৌরবান্বিত হচ্ছে। এবং আজকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিচ্ছে, বিশ্বাস করতে পারবে না, আমাকে অনেকেই টেলিফোন করছে এবং তাদের ছেলে মেয়েরা বুয়েটে পড়তে চায়। বুয়েট বললেই তারা সবসময় যেন কেমন যেন একটা এই দেশের ছাত্রছাত্রীর একটা জিনিসের মধ্যে পড়ে যে একটা আগ্রহের মাত্রাটাই বেশি। এবং বুয়েটের আসলে শিক্ষক বা বুয়েটের যে ইঞ্জিনিয়ার আমরা তৈরি করে দিছি বা করতেছি বা আমাদের আগেও হয়েছে, ওনারা কিন্তু এই সারা বাংলাদেশে যে ডেভেলপমেন্ট তোমরা দেখতেছো, তার একটা অগ্রণী ভূমিকা কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে, আগেও করছে, এখনো করতেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ করবে। কারণ তোমরা যে মেধা সম্পন্ন, এই মেধার পুরো বিকাশ তোমাকে করাইতে হবে, করতে হবে। তুমি যদি স্ল্যাগে পড়ে যাও তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে যে আমার কি করতে হবে, আমার লেখাপড়াটা করে কিভাবে আগাইতে হবে। তুমি হয়তো দেখা গেল যে একটা জিনিস জানো বা পারো, কিন্তু তোমাকে বারবার কিন্তু লেখে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষার সময় তো 3 ঘন্টা। তুমি ওইভাবে তোমাকে এটাকে আগাই নিতে হবে। তোমার যে কোনো প্রবলেম হচ্ছে, তোমার একজন অ্যাডভাইজার আছেন, সেই অ্যাডভাইজারের সঙ্গে তুমি কানেক্ট হতে বা তার সঙ্গে যোগাযোগ রাখতে তুমি কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় ওই শিক্ষকের সঙ্গে তুমি যোগাযোগ করবা। তোমার কি প্রবলেম হচ্ছে তাকে বললে সে অবশ্যই চেষ্টা করবে। তারপরে যদি না হয়, আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষকরা আছেন, হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা, সরাসরি যোগাযোগ করবা। করলে তোমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেম আমরা সলভ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে তোমরা সবাই এই 8 টার্মের মধ্যেই পাশ করে সবাই, কেউই পিছায় পড়বা না, এই নিয়োগ করেই তোমরা পড়বা। আমাদের এখানে কিন্তু সিস্টেম আছে, বাই চান্স কেউ একজন অসুস্থ হয়ে পড়লে একটা সাবজেক্ট সে পরীক্ষা দিতে পারলো না, কিন্তু দেখা গেল যে তারপর পরই আমরা কিন্তু সাপ্লিমেন্টারি দিয়ে তার ওইটা কভার করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের রাখতে হবে, যে আমাদের কন্টিনিউশনটা রাখতে হবে। তুমি তোমার বেসের সঙ্গে পড়তে যত সুবিধা পাবা,
তুমি যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু অন্য বেসের সঙ্গে তোমার পড়তেও একটু খারাপ লাগবে, নিজেরও লজ্জা লাগবে যে আমি তো জুনিয়রদের সঙ্গে পড়তেছি, তুমি আরো নিচের দিকে পড়ে যাবা। সেই জন্য বুয়েটে এইটা একটা বিরাট একটা অবস্থান যে যারা রেগুলার পাস করে যায় তারাই কিন্তু সৌভাগ্যবান, তারাই কিন্তু ভালো এবং ভালো করতে পারে। সিজিপিএ যদিও আমরা বলি যে 2.2 হলে পাস, কিন্তু আমরা বুয়েটের মতে যেমন 3.5 বা তার বেশি আমরা চাই। তবে আশা করি যে তোমরা বেশিরভাগই হয়তো A+ বা 4 এর কাছাকাছি তোমাদের গ্রেড রাখতে পারবা। এখানে কিন্তু সুবিধা আছে তোমাদের, যে যার রোল নাম্বার নাকি 195 তার ভয় পাওয়ার কিছু নাই যে রোল নাম্বার 1 অথবা ইলেকট্রিক্যাল বা কম্পিউটারের যে রোল নাম্বার 1 তার থেকে তুমি মেধায় খারাপ। এডমিশন টেস্টে হয়তো তোমার জানা ছিল কিন্তু তুমি হয়তো 2টা প্রশ্ন উত্তর দিতে পারো না, কিন্তু তোমার জানা ছিল, হয়তো সময় তুমি কুলাইতে পারো না, অথবা তোমার হয়তো হঠাৎ করে মনে নাই, এই জন্য তুমি একটু পিছিয়ে গেছো। এর অর্থ এই না যে আমি তো রোল নম্বর 195 রোল নম্বর 1 এর সঙ্গে আমি কিভাবে কম্পিট করব। আমাদের এখানে আমরা লক্ষ্য করছি বিগত দিনগুলোতে, যেমন পিছনের দিকের থেকেও সি সেকশন থেকেও অনেকেই কিন্তু মেধা তালিকার প্রথম দিকে চলে আসতেছে এবং শিক্ষক হইতেছেন, এমনকি ফার্স্ট হয়েছেন, এরকম অনেক রেকর্ড আছে যে পিছনের দিকে সি সেকশন থেকে। সুতরাং তোমরা প্রত্যেকেই কিন্তু ইচ্ছা করলেই ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারো। এখন লেখাপড়া যেটা ক্লাসে করলা, তুমি দেখবা যে বাস্তবতাও তুমি এটা কিন্তু চোখের মধ্যে তুমি দেখতে পাচ্ছ। প্র্যাকটিক্যাল কিন্তু তুমি সিভিল ইঞ্জিনিয়ার যেভাবে দেখতে পায়, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অতটা তারা কিন্তু দেখতে পায় না, কারণ আমাদের চলার পথে প্রায় 90% হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমি আশা করব যে আমার যে নবাগত ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টে আসছে তারা সবসময় অধ্যয়নের মধ্যে থাকবে, তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে থাকবে। আমাদের বুয়েটে যেমন মাঠ আছে, ঢাকা শহরে তো অনেক জায়গায় মাঠ নেই। এখানে কিন্তু আমাদের যেমন ডিপার্টমেন্টের প্রফেসর মিজানুর রহমান ডিএসডব্লিউ মাঠ কিন্তু ছাত্রদের জন্য, জিমনেশিয়াম আছে বুয়েটে, অনেক সুযোগ সুবিধা আছে। এখানে অনেকগুলো ক্লাব, প্রায় 30 বা তার বেশি ক্লাব আছে, যেগুলোতে তোমরা কিন্তু যোগ দিতে পারো, কোনো একটা দুইটাতে, সবগুলোতে হওয়ার দরকার নেই, একটা দুইটাতে করে। কারণ হলো পরবর্তীতে শুধু যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু এখন আজকাল স্কলারশিপ, রেসিডেন্টশিপ এসব পায় না। যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে তারা কিন্তু অনেক আগায় যাচ্ছে। আমি একজনকে জানি, আমি তখন ডিএসডব্লিউ ছিলাম, একজন ছাত্র, সে তার গ্রেড ছিল 3.06, কিন্তু সে এনভায়রনমেন্টাল ওয়াচের জেনারেল সেক্রেটারি ছিল। তার অ্যাক্টিভিটি এত ভালো ছিল এবং এখানকার যে এনভায়রনমেন্টাল ওয়াচের যে যিনি নাকি কোর্স টিচার ছিলেন, সেই টিচারও এমন রিকমেন্ডেশন দিচ্ছেন, তার কিন্তু ওই অন্যদের আগে কিন্তু তার অ্যাসিস্ট্যান্টশিপ হয়ে গেছে আমেরিকাতে। তো সুতরাং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটাকে এখন অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়। তোমরা আমাদের মেডিকেল সেন্টার আছে, এগুলো তো তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যে কোনো অসুস্থ হলে আমরা মেডিকেল সেন্টারে তোমরা যোগাযোগ করবা বা তোমার অ্যাডভাইজারের সঙ্গে বলবা তোমার যে কোনো প্রবলেম, তুমি একটা সেশনাল অসুস্থতার জন্য করতে পারলা না, সেটাও কি করতে হবে বা কিভাবে এটাকে ওভারকাম করবা ইত্যাদি, এই জিনিসগুলো তোমরা সবসময় নির্দ্বিধায় তোমরা অ্যাডভাইজারদের সঙ্গে আলোচনা করে নেবা এবং তাদের সহযোগিতায় বিভাগীয় হেডের মাধ্যমে সবকিছুই করা সম্ভব তোমাদের। তা আমি এই কথা বললাম, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা সবাই সুস্থ থাকো এবং করোনার মধ্যে সতর্কতার সঙ্গে তোমরা মুভমেন্ট করবা এবং তোমাদের মা বাবার যে ইচ্ছা, তোমাদের যে ইচ্ছা, তোমাদের আত্মীয় স্বজনের যে ইচ্ছা, সেটা তোমরা পূরণ করবা এবং ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেশ, জাতি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তোমরা কর্মরত হবা, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার অনুমতি থাকলে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম কি এখানে শেষ করতে? ঠিক আছে, শেষ করে দেই। স্যার, শেষ করার আগে একটু কিছু বলতে চাই। হ্যাঁ, বলো তোমার নাম দিয়ে বলে তারপর বলো। স্যার, আমি জুবাইর আহমেদ, সেকশন বি এর সিআর স্যার।
জুবাইর বলো। স্যার আমাদের হচ্ছে ক্লাস কি অফলাইনে হওয়ার কোনো সম্ভাবনা আছে ফার্স্ট সেম লেভেল 1 টার্ম 1 এর? এখনো ইউনিভার্সিটি ওরকম ডিসিশন নেয়নি। তোমরা সবসময় ইউনিভার্সিটির যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নোটিশ গুলো সবসময় রেগুলার দেখবা, ইনফরমেশন গুলো দেখবা, ডিপার্টমেন্টেরও ইনফরমেশন আমরা দেই, সেগুলো দেখবা রেগুলার। তোমরা এগুলো কিন্তু চেকের মধ্যে রাখবা। জি স্যার, আমাদের জন্য স্যার খুব ভালো হতো যদি স্যার অফলাইনে স্যার ক্লাসটা শুরু করা যেত স্যার। আমাদের মানে হচ্ছে অনলাইনে স্যার মানে বিভিন্ন রকম অসুবিধা তো আছেই, তার সাথে স্যার অনলাইনে দীর্ঘ সময় স্যার মনোযোগ আসলে দিয়ে রাখাটা সবসময় সম্ভব হচ্ছে না স্যার। প্রফেসর মিজান যদি কিছু বলো ব্যাপারে। প্রফেসর মিজান কি আছো? ও হয়তো আউট হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের যে সেশন রিভিউ কমিটি আছে, আমাদের একাডেমিক কাউন্সিল আছে, আমরা এগুলো তোমাদের এই জিনিসটা উপস্থাপন করব। আর কারো কোনো বক্তব্য রাখতে চাচ্ছ কিনা কেউ? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমরা আপাতত অনলাইনে সিরিয়াসলি পড়াশোনা করো। জি, এটাই আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের কাছে অ্যাপিল থাকবে আর কি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের স্যার নেটের খুবই সমস্যা হচ্ছে স্যার। যেমন আমি স্যার প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম থেকে বলছি। এখানে স্যার নেট মানে প্রত্যেক দিনই কারেন্ট যাচ্ছে, অথবা প্রত্যেক দিনই স্যার নেটওয়ার্কও খুবই প্রবলেম হচ্ছে। তারপর স্যার এখানে বিভিন্ন যে আমাদের মেটেরিয়ালস গুলো, যেমন বই, তারপরে অনেক ড্রয়িং সরঞ্জাম স্যার, ওগুলো আমরা পাচ্ছি না এখানে। আমরা ঢাকা থেকে ওইভাবে এনে স্যার এই মুহূর্তে অ্যারেঞ্জ করা সবসময় সম্ভব হচ্ছে না স্যার আমাদের। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো আমরা ইয়াতে জানাবো যে এতে কোনো কিছু করা সম্ভব হয় কিনা। তবে যেখানে নেট তোমাদের অসুবিধা হয়, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় কিন্তু চেষ্টা করতেছেন। আমরা জানাইলেই উনি কিন্তু সেখানে কিন্তু এই নেটের ব্যবস্থা যেন ভালো হয়, সেই জিনিসটা কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে নিয়ে থাকি। আমরা তো ইনফ্যাক্ট আমরা তো 2020 ব্যাচকেও তো আমরা অনলাইনে একটা টার্ম করেছি, 2021 ব্যাচকেও অনলাইনে করাচ্ছি। ইউ আর দ্য থার্ড ব্যাচ আর কি, যে লেভেল 1 টার্ম 1, যাদেরকে আমরা অনলাইনে একাডেমিক অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি আর কি। তো এনিওয়ে, পরিস্থিতি ইমপ্রুভ হলে ইউনিভার্সিটি অথরিটি উইল ডিসাইড আমরা যত তাড়াতাড়ি পারি আমরা স্টুডেন্টদেরকে আমরা ক্যাম্পাসে নিয়ে আসতে পারি আর কি। That is our main object, definitely. আর কেউ কিছু বলতে চাও? তাহলে সালিকিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের যদি অনলাইনে ক্লাস হয়ও, তাহলে এক্সাম কি অফলাইনে হবে? টার্ম ফাইনাল এটা এখনো ডিসিশন হয় নাই, এটা আমরা এক্সাম অফলাইনে হলেই স্যার ভালো হতো, কারণ অনলাইনে এক্সাম দিলে ওটা আবার ছবি তুলে পিডিএফ করে দেওয়া, এখানে আবার এক্সট্রা সময় যায়, আবার ওটা হয় না ওইভাবে। আমরা চেষ্টা করি ওই সময় ওই সময় আমরা দেই, কিন্তু তবু তোমাদের হয়তো প্রথম একটু অসুবিধা হইতেই পারে। তবে আমরা সবসময়, বিশেষ করে বেশিরভাগ শিক্ষকই আমরা মনে করি যে অফলাইনেই পরীক্ষাটা হওয়ার দরকার, কারণ যারা মেধাবী ছাত্র তাদের মূল্যায়নটা আসলে অনলাইনের পরীক্ষায় খুব একটা ভালো যে হয় এটা বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমরা অফলাইনের চিন্তাই বেশি করি। আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য, এবং ডেফিনেটলি তোমাদের যে মেসেজগুলি আর কি আজকে যারা দিচ্ছ আর কি তোমরা বিভিন্ন স্টুডেন্টরা, ডেফিনেটলি এই মেসেজগুলি আমরা আমাদের যে সেশন রিভিউ কমিটি মিটিং হবে সামনেই, এই উইকে হবে 15 তারিখে। দেন we have academic council meeting and 19th of this month. So definitely এই ইস্যুগুলি আসবে আর কি। শুধু তোমরা না, এখন যারা আমাদের জুলাই 2021 ব্যাচে যে বাকি যে 4টা ব্যাচ ক্লাস করছে আর কি, তারাও তো অনলাইনে ক্লাস করছে। সো তাদের পরীক্ষার ব্যাপারটাও তো আমাদেরকে একই সাথে চিন্তা করতে হবে। বাট আমরা ডেফিনেটলি we are planning to take all the exams on offline basis এ আমরা নিতে চাই আর কি। ডেফিনেটলি এটা আমাদের। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। But that depends on situation. সামনে কি হয় we don't know. আচ্ছা স্যার। তাহলে মিটিং কি আমরা অফ করে দিচ্ছি? একটা কথা
স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। শোভা বলো। হ্যাঁ বলো। স্যার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রথম যে সমস্যাটা হচ্ছে আমরা একেবারে অভ্যস্ত না তো যে মানে পড়াশোনার এই সিস্টেমটার সাথে পুরোটাই, তাই প্রাথমিকভাবেই অনলাইনে এই জন্য বেশি সমস্যা একটু ফেস করতেছি স্যার। মানে একটা ক্লাস অ্যাসেসমেন্ট নিলে পিডিএফ তৈরি করতে করতে যে একটা মানে নেটওয়ার্ক বা অন্যান্য সবকিছু মিলে স্যার মানে সময়ের মধ্যে দেখা গেছে টার্ন ইন করা যাচ্ছে না। মানে এই সমস্যাগুলো মানে এগুলো তো সময় খুব সংক্ষিপ্ত থাকে, আর তার উপর তো একটা মার্কিং এর ব্যাপার থাকাটা স্বাভাবিক। এখন এই জন্য আমরা যদি প্রাথমিক ধাপটা অন্তত বুঝতে পারতাম, তারপর অনলাইনটা হয়তো কন্টিনিউ করা সহজ কিছুটা হতো এখনকার তুলনায়, মানে যদি প্রাথমিক ভাবে একটু আর কি। না তোমরা তো এখনো দেখো, তোমরা কিন্তু এখনো কিন্তু কোনো ক্লাস দিয়েছো কিনা আই এম নট শিওর। তোমাদের 3 সপ্তাহ ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দিস ফোর্থ উইক রানিং। আজকে একটা হ্যাঁ, সো দেখো তোমাদের কিন্তু ক্লাস টেস্ট যখন শুরু হবে, সো তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ডেফিনেটলি। ইউ ক্যান কোপ উইথ দ্যাট। তুমি বাসায় এগুলো ট্রাই করো, কিভাবে স্ন্যাপটা নেবা, কিভাবে এটা আপলোড করবা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবা যে ইজি হয়ে গেছে। স্যার প্রবলেম বলতে কি কথা শোনা যায়নি? এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ প্রফেসর জলিল বলো। প্রফেসর বলো। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু অলওয়েজ অফলাইনেই নেওয়ার পক্ষে, এবং আমরা এই পরিস্থিতির কারণে কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার জন্যই কিন্তু আমাদের অনলাইনে যেতে হয়েছে। সুতরাং পরিস্থিতির যদি উন্নতি ঘটে আমরা অবশ্যই তোমাদেরকে যত দ্রুত আনা যায় আমরা আনবো, এবং পরীক্ষা অবশ্যই আমরা চেষ্টা করব অফলাইনে। এটা আমরা সব টিচারই এতে আগ্রহী আছে। সুতরাং তোমাদের পরীক্ষা নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। So thank you, sir. Yeah, Dora bhai, তাহলে আপনি we can conclude, huh, today. Yes, sir. Okay. Thank you everyone. Thank you for joining. আমি এর সাথে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্যাম্পাসে দেখা হবে এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা। Okay, thank you everybody. Thank you.